আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। রহমান সরকার জানেন যে এই যে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বিভিন্ন সাজানো সাক্ষী সাবুত জোগাড় করে এই যে সাবেক এক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি সত্যি উপস্থিত হন তাকে গ্রেফতার করে যে কোন জেলখানায় রাখা হবে সে যেমন একটা মুশকিল, তেমনি তারেক রহমান সরকার এটাও জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হলে মামলার বিচার কার্যটাকে প্রশ্নবিহীন করতে হবে আন্তর্জাতিক সকল পক্ষের সামনে। কাজেই বিএনপি কিছুতেই শেখ হাসিনা সত্যি ফিরছেন এবং এ ঘোষণা বারবার দিয়ে যাচ্ছেন সে ব্যাপারটা হজম করতে পারছে না। দেশের ক্ষমতাসীন দল বিএনপির নেতৃবৃন্দ আওয়ামী লীগ সম্পর্কে বেশ বড় বড় হুঙ্কার ছাড়া শুরু করেছেন। মানে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করে দিবেন, বিচারের মুখোমুখি করবেন, আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শেখ হাসিনা কোনোদিন ফিরতে পারবেন না, শেখ হাসিনা মুখ দেখাতে পারছেন না লজ্জায়, এ ধরনের নানা কথা যে তারা বলছেন তাতে স্পষ্ট যে মে মাসে শেখ হাসিনা ওই যে মাথা উঁচু করে শিগগিরই দেশে ফিরবো বলার পর থেকে তাদের ভেতরে যে আতঙ্ক দানা বেঁধে উঠেছে, এই আতঙ্ক প্রতিনিয়ত শেখ হাসিনা তার নেতাকর্মীদের সঙ্গে কথায় যে নিয়মিতভাবে বলছেন তিনি আসছেন এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সঙ্গে সর্বসাম্প্রতিক সাক্ষাৎকারে যে তিনি বলে দিয়েছেন যে তিনি এবছরের মধ্যেই দেশে ফিরছেন এবং সেটা আবার বারবার নেতাকর্মীদের বলছেন যে সরকার জেলখানা প্রস্তুত করুক, ফাঁসির মঞ্চ প্রস্তুত করুক, আমি তো আসছি এবছরের মধ্যেই, তাতে এদের হৃৎকম্প আরো বেড়ে গেছে। এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা গতকালকেই প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠজন, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদ যে শেখ হাসিনা সম্পর্কে মন্তব্য করে বসলেন, মানে এতে একটা জিনিস প্রমাণ হয় যে এদের ভেতরে এই ভয় নাই বলে নিজেদেরকেই সান্ত্বনা দেওয়ার যে একটা জরুরত সেটা ক্রমাগতভাবে বাড়ছে। কারণ এই দলটি সবচেয়ে ভালো জানে যে কোনো দলকে, আওয়ামী লীগের মতো দলকে দাফন করে দেওয়া এত সহজ নয়। প্রথমে সালাউদ্দিন আহমেদ জুলাই স্মরণে বিএনপি যে আলাদা করে একটা স্মরণ সভা করেছে, যে স্মরণ সভা থেকে সালাউদ্দিন আহমেদ ঘোষণা দিয়েছেন যে তার নেতা নির্বাসনে ছিলেন বলেই, মানে লন্ডনে ছিলেন বলেই, আর তিনি ভারতের শিলংয়ে নির্বাসনে ছিলেন বলেই আল্লাহর কি মহিমা, তারা শেখ হাসিনা সরকারের পতন 2024 আগস্টে ঘটাতে পেরেছেন। এখন শেখ হাসিনাও তো নির্বাসনে আছেন, শেখ হাসিনাও আছেন ভারতের দিল্লিতে। এখন সালাউদ্দিন আহমেদের মতো নেতা যদি শিলংয়ে নির্বাসনে থেকে 9 বছর শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে ফেলতে পারে, তাহলে শেখ হাসিনা যে ভারতের দিল্লিতে রাষ্ট্রীয় অতিথি হয়ে থেকে আর যা উদ্দেশ্য সে উদ্দেশ্য সাধনে সকল রকম যোগাযোগ আর সংযোগ স্থাপন করতে পারছেন তা তো একরকম নিশ্চিতভাবেই বলা যায়। মানে তারেক রহমান লন্ডনে, তিনি ছিলেন শিলংয়ে, কিন্তু লন্ডনেও দাফন হয়নি, শিলংয়েও দাফন হয়নি, বরং নাকি নির্বাসনে থাকায় মানে তাদের দল এমন পর্যায়ে এই এক দফা এক দাবির আন্দোলনটাকে নিয়ে যেতে পেরেছিল। এটাই ঐতিহাসিক বয়ান হিসেবে জুলাইয়ের উপস্থাপন করেছেন সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে, এবং তিনি বলেছেন 16ই জুলাই লন্ডনে বসে তারেক রহমান ঠিক করে ফেলেছিলেন যে এই আন্দোলনকে এক দফা এক দাবির আন্দোলন ঘোষণা করতে হবে এবং এরপর শিলং আর লন্ডনের মধ্যকার কোঅর্ডিনেশনেই এই আন্দোলনটাকে তারা সফল করেছেন। এবং এই যে ধরেন আওয়ামী লীগের দাফন হয়ে যাওয়া, সালাউদ্দিন আহমেদ জানেন যে এমনকি আওয়ামী লীগের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস পড়লেও এই দাফন করে ফেলার আওয়ামী লীগের এই যে প্রত্যাশাটা সেটা কতটা গুরুত্বহীন বা কতটা ভিত্তিহীন। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু ভেবেছিলেন তিনি আওয়ামী লীগের দাফন করে ফেলেছেন, মানে অন্তত শেখ পরিবার মুক্ত করে ফেলেছেন আওয়ামী লীগকে। কারণ বঙ্গবন্ধু হত্যার পর 1975 সালের পর কিন্তু 1981 সাল পর্যন্ত শেখ হাসিনা, শেখ রেহানা, মানে বঙ্গবন্ধু পরিবারের এই দুজন সদস্যই তো একমাত্র জীবিত ছিলেন বিদেশে থাকার কারণে।
তারা কেউ দেশে ফিরতে পারেন নাই সরকারের বাধার মুখে। এবং আওয়ামী লীগ দুই নেতৃত্বের ধারার অধীনে নির্বাচনে অংশ নিয়েছিল বটে, কিন্তু প্রেসিডেন্ট জিয়ার বিএনপি সরকারের তখনকার মূল আপত্তিটাই ছিল শেখ পরিবারের সদস্যদের ফিরতে দেওয়ার, মানে শেখ হাসিনা শেখ রেহানা এই দুই কন্যাকে ফিরতে দেওয়ার বিষয়ে। কিন্তু 1981 সালে প্রেসিডেন্ট জিয়াকেই কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন এই বিষয়টা মেনে নিতে হয়েছিল। কারণ অনেকেই বলেন যে এই যে 1980 সালে ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রেসিডেন্ট জিয়ার যে সাক্ষাৎ ভারতে, এবং যে সাক্ষাতে প্রেসিডেন্ট জিয়া খালেদা জিয়াকেও নিয়ে গিয়েছিলেন, সস্ত্রীক সাক্ষাৎ এবং খুব উষ্ণ অভ্যর্থনা পেয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, সে সাক্ষাতেই ইন্দিরা গান্ধী বলে দিয়েছিলেন যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দিতে হবে, এবং শেখ হাসিনাকে যেহেতু দল তার নেতৃত্বে চাইছে, কাজেই তাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্যই দেশে ফিরতে দিতে হবে। এবং ততদিনে আওয়ামী লীগ প্রস্তুত ছিল। আওয়ামী লীগ তখন দুই ধারা ভেঙে সর্বসম্মতিক্রমে কাউন্সিলে শেখ হাসিনাকে, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে তাদের সভাপতি হিসেবে নির্বাচন করেন, এবং শেখ হাসিনা দেশে ফিরে আসেন। দেশে ফিরে এসে তিনি আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন, পুনর্গঠন করেন, সারা দেশ ঘুরে আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করে তোলেন। কাজেই তারেক রহমান জানেন, বিএনপির নেতৃবৃন্দ জানেন, এবং রাজনীতি যারা বোঝেন, দেশ জাতি বিভিন্ন দেশের মধ্যকার সম্পর্ক, পররাষ্ট্রনীতি এগুলো যারা বোঝেন, তারা বোঝেন যে এই শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না, শেখ হাসিনা দেশে ফিরতে পারবেন কিনা, সেটা প্রথমত নির্ভর করে শেখ হাসিনা তার নেতা কর্মীদেরকে যে নির্দেশনা দিয়ে দিয়েছেন যে তিনি 6 মাসের মধ্যে ফিরবেন, এবছরের মধ্যে ফিরবেনই, কাজেই দল যাতে সর্বত প্রস্তুত হয়। এবং দলীয় নেতারা বলছেন শেখ হাসিনা ফিরলে কেউ তো আসলে জনস্রোত ঠেকিয়ে রাখতে পারবে না, কাজেই শেখ হাসিনা সেটা যেমন প্রস্তুত করছেন, তিনি যে ঘোষণা দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এবছরই ফিরবেন, এবং তারপর মানে নিউ ইয়র্ক, জাপান, অস্ট্রেলিয়া, কানাডা বিভিন্ন দেশের সংবাদ মাধ্যম যে এটা শিরোনাম করছে যে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনি মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। শেখ হাসিনা নিশ্চিতভাবেই একটা পরিস্থিতি অনুকূলে না এনে বা বিভিন্ন শক্তিশালী পক্ষের সঙ্গে আলোচনা ব্যতি রেখে বা পরিস্থিতি আসলে বিবেচনা না করে এমন একটা সিদ্ধান্তের কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তার দলীয় নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে দেন নাই। তারেক রহমান সরকার, বিএনপি সরকার সেটাতেই সবচেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। মানে আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে, শেখ হাসিনা যদি মাঠে চলে আসে, তাহলে রাজনৈতিকভাবে বিএনপির পক্ষে আওয়ামী লীগের যে দুর্দমনীয় শক্তি তখন হবে, সেটাকে কি মোকাবেলা করা সম্ভব হবে? তারেক রহমান সরকার জানে যে তারা ক্ষমতায় এসেছেন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বটে, তবে এমন একটা নির্বাচন আয়োজনের মাধ্যমে যে নির্বাচনটাকে ভাগাভাগির নির্বাচন বলা যায়, নিশ্চিতভাবে যে নির্বাচনে তারা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে রেখে নির্বাচন থেকে দূরে রেখেছেন, এবং মূলত তারা মিলে মানে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি আর বিএনপি মিলে নির্বাচন করেছেন, এবং বিএনপির এক রকমের আনুকূল্যেই জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে একটা সম্মানজনক আসন ছেড়ে দেওয়া গেছে। এই পুরো পরিস্থিতিতে তারেক রহমান সরকার জানেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জানেন যে আওয়ামী লীগ এরকম সময়ে চলে এলে, এই যে তারা লন্ডনে ছিলেন, শিলংয়ে ছিলেন, অথচ তারাই এখন ক্ষমতার কেন্দ্রে, এই নিয়ে প্রচন্ডভাবে ক্ষোভ বাড়ছে তাদের যে বিরোধী পক্ষের জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারাও যে কি প্রতিক্রিয়া দেখাবে, রাজপথে যে পরিস্থিতিটা কি হয়ে দাঁড়াবে, সেটা যে এই সরকার কি করে সামলে ক্ষমতায় টিকে থাকবে, সেটা সত্যি বলা মুশকিল। তার উপর মানে তারেক রহমান সরকার জানেন যে এই যে একটা ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বিভিন্ন সাজানো সাক্ষী সাবুত জোগাড় করে এই যে সাবেক এক প্রধানমন্ত্রীকে ফাঁসির রায় দিয়ে দেওয়া হয়েছে, তিনি যদি সত্যি উপস্থিত হন, তাকে গ্রেফতার করে যে কোন জেলখানায় রাখা হবে সে যেমন একটা মুশকিল, তেমনি তারেক রহমান সরকার এটাও জানেন যে তাকে মৃত্যুদণ্ড দিতে হলে মামলার বিচার কার্যটাকে প্রশ্নবিহীন করতে হবে আন্তর্জাতিক
আন্তর্জাতিক সকল পক্ষের সামনে। কাজেই বিএনপি কিছুতেই শেখ হাসিনা সত্যি ফিরছেন এবং এ ঘোষণা বারবার দিয়ে যাচ্ছেন, সে ব্যাপারটা হজম করতে পারছে না। তাই ডাক্তার জাহিদুর রহমান, যিনি দুদিন আগেও এক রকমের ভয় দেখিয়েই সংবাদ মাধ্যমকে বলেছেন যে দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার বক্তব্য প্রচার করা সম্পূর্ণ নিষেধ এবং এ সংক্রান্ত আদালতের নির্দেশনা দেশের গণমাধ্যমগুলোকে কঠোরভাবে মেনে চলতে হবে, আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু গণমাধ্যমে যে তার বক্তব্য প্রচার করা হচ্ছে তা একেবারেই অনুচিত, তিনিই বলছেন তিনি মনে করেন না যে যেই শেখ হাসিনা ভিডিও বার্তায় চেহারা দেখাতে পারছেন না সে শেখ হাসিনা কিছু ঘটিয়ে ফেলতে পারবেন বা আওয়ামী লীগের সেই শক্তি আছে। তো শেখ হাসিনার যদি সেই শক্তি নাই থাকে তাহলে তার চেহারা না দেখানো অডিও বার্তা বন্ধ করতে প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠতম এই সহচর ডাক্তার জাহিদের উদ্বিগ্ন হয়ে কেন বাংলাদেশের গণমাধ্যমকে ভয় দেখাতে হচ্ছে? কেন ডাক্তার জাহিদ বুঝতে পারছেন না যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বিভিন্ন প্ল্যাটফর্মে, সিগনালে, টেলিগ্রামে, এবং এসব বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতাকর্মী সমর্থকরা যদি ছড়িয়ে দেন তাহলে বাংলাদেশের কোন গণমাধ্যম সে খবর ছাপলো কি ছাপলো না কিছু আসে যায় না। শেখ হাসিনা সেই 2025 সাল থেকেই এটা মাথায় রেখেই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তিনি যেই সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন সেখান থেকে আবার পিক করে তাদের মতো করে স্টোরি করছে। এমনকি রয়টার্সের মতো বার্তা সংস্থা ঘন ঘন নিয়মিত তার বিষয়ে স্টোরি করছে। কাজেই এসব প্রতিবেদন ঠেকিয়ে রাখার ক্ষমতা তো আর তারেক রহমানের তথ্য উপদেষ্টার নাই। কাজেই তিনি অডিও বার্তায় ঠেকাবেন কি করে, আর শেখ হাসিনার মেইলে দেওয়া সাক্ষাৎকারই বা কিভাবে ঠেকাবেন? সম্প্রতি ১/১১ সরকারের সময় যখন শেখ হাসিনার দেশে ফেরায় বাধা সৃষ্টি করেছিল ১/১১ সরকার এবং শেখ হাসিনা দেশে ফিরেছিলেনই, তখন সেই দিবসটিকে স্মরণ করে একটা আলোচনা সভায় আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের কর্মীদের অনেকে শেখ হাসিনাকে যখন ভিডিও কলে আসতে অনুরোধ জানান, তাদের আপাকে দেখতে চান, তখন শেখ হাসিনা তাদেরকে বলেছেন খুব শিগগিরই দেখা হবে, দেশে ফিরলেই দেখা হবে। শেখ হাসিনার এই কথা, এই আশ্বাস তার নেতা কর্মী সমর্থকদের মনে যতটা শক্তি এবং অনুপ্রেরণার সঞ্চার করেছে, ডাক্তার জাহেদদের মনে নিশ্চিতভাবেই ততটাই ভয় ভীতির সঞ্চার করেছে বলেই তারা এই আশ্বাস, এই সান্ত্বনা একে অপরকে দিতে চাইছেন যে আওয়ামী লীগ নিশ্চয়ই দিল্লিতে দাফন হয়ে গেছে আর নিশ্চয়ই আওয়ামী লীগের কিছু করবার মতো কোনো নৈতিক শক্তি নাই। আর তারেক রহমান, যিনি 17 বছরের নির্বাসন শেষে মাকে যে শেষ মুহূর্তে দেখতে পেয়েছেন আর বাংলাদেশের প্রধানমন্ত্রী বনে বসেছেন, তিনি পুরো বিষয়টাই জানেন যে কি করে কোথা থেকে কোনখানে কি মীমাংসা হয়ে যায় আর কোথা থেকে কোন চাপ আসলে কোন নির্বাসন মুহূর্তেই ক্ষমতার আসনে পরিণত হতে পারে। কাজেই তিনিও জানেন কাকে কাকে কি কি কথা দিয়ে তিনি দেশে এসেছিলেন, কোন কোন কথার বরখেলাপ করেছেন, আর শেখ হাসিনা যখন জেদ ধরেছেন, ঘোষণা দিয়েছেন তিনি এবছরেই ফিরবেন, তখন কি কি বিপদে তাকে পড়তে হতে পারে। শেখ হাসিনা দেশে ফিরলে কি হবে? আপনারা জানেন যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মাস দুয়েক আগে ঘোষণা দিয়েছেন এবং সর্বশেষ গত 29শে জুন ভারতীয় গণমাধ্যম, শীর্ষ গণমাধ্যম এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিয়ে তিনি সুনির্দিষ্ট সময়সীমা অর্থাৎ এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। আর তার এই দেশে ফেরার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে মেইনস্ট্রিম মিডিয়া, সোশ্যাল মিডিয়া, শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী ব্যাপক তোলপাড় পড়ে গেছে। বিশ্ব শেখ হাসিনাকে এমন ভাবে প্রমোট করছে যে এনডিটিভির এক সাক্ষাৎকারকে কেন্দ্র করেই প্রায় 150 গণমাধ্যম, শতাধিক, 100 থেকে 150 মাঝামাঝি এইরকম পৃথিবীর বিরাট বিরাট গণমাধ্যম তাকে নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। কাজে দেশেও স্বাভাবিকভাবে আলোচনা হচ্ছে যে শেখ হাসিনা ফেললে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে, সামাজিক পরিস্থিতি কি হবে এবং আইনগতভাবে কি হবে, এগুলো চুলচেরা বিশ্লেষণ চলছে। আজকে বিবিসি বাংলা একটি স্টোরি করেছে যে শেখ হাসিনা দেশে ফিরলে বা তার ফিরতে কোনো বাধা আছে কিনা,
আইনগত দিক নিয়ে মূলত বিশ্লেষণ করেছে। তার আলোকে আমরা একটু বুঝতে চেষ্টা করব যে বিবিসি বাংলা কি বলছে, কিংবা শেখ হাসিনা আসলে ফিরলেই বা কি হবে, আইনগতভাবে কি হবে। তিনি কি গ্রেপ্তার হবেন নাকি সরাসরি জেলে যাবেন? আর মৃত্যুদণ্ড প্রাপ্ত একজন আসামি হিসেবে তার আইনি ভবিষ্যৎই বা কি? এই মুহূর্তের ভিডিওতে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, দেশের শীর্ষ আইন বিশেষজ্ঞ এবং বিবিসি বাংলার চুলচেলা বিশ্লেষণ করে জানবো শেখ হাসিনার দেশে ফেরার পথে আসল বাধা কোথায় এবং আইনি প্রক্রিয়াগুলো ঠিক কি কি। পুরো বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। শুরুতে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে 2024 সালের জুলাই আগস্টের সেই উত্তাল সময়ে সংগঠিত তথাকথিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবং এই ট্রাইব্যুনালটাও তথাকথিত, কারণ আপনারা জানেন যে এই ট্রাইব্যুনালটির জন্ম হয়েছিল 1971 সালের মানবতা বিরোধী অপরাধীদের বিচার করবার জন্য। খেয়াল করে দেখবেন যে 2024 সালের অগাস্ট মাসে শেখ হাসিনা পতনের পর এই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেহারা, রূপ পাল্টে দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু বাংলাদেশে এখন আর হচ্ছে না। অর্থাৎ বাংলাদেশের এই মুহূর্তের বাংলাদেশ ইউনূসের বাংলাদেশ ছিল কদিন আগে, আজকে তারেক রহমানের বাংলাদেশ মনে করছে না যে 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ কেউ করেছিল, যার কারণে তারেক রহমানও তথাকথিত মুক্তিযোদ্ধার দল বিএনপি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো বিচার করছে না, যুদ্ধাপরাধীদের বিচার করছে না। 2025 সালের 17 নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা করা হয়। এই মামলায় শেখ হাসিনাকে পলাতক হিসেবে বিচার করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, রায় তো হয়ে গেছে, তাহলে আপিলের সুযোগ কি আছে? তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973-এর আপিলের অধিকার সংক্রান্ত 21 ধারায় পরিষ্কার বলা আছে, দণ্ডিত ব্যক্তি, সরকার বা অভিযোগকারীকে রায়ের তারিখ থেকে 30 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। এই সময়সীমা পার হয়ে গেলে আর কোনো আপিল করা যাবে না। তাহলে শেখ হাসিনার আপিল করার সময় কি শেষ? এই বিষয়ে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বিবিসি বাংলাকে একটি চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আপিলের নির্ধারিত সময় পার হওয়ার পরেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দণ্ডিত ব্যক্তির আপিল করার নজির কিন্তু আমাদের দেশেই আছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম উদাহরণ দিয়ে জানান, 71-এর মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারও পরবর্তীতে আপিল করার সুযোগ পেয়েছিলেন। তিনি আরো জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত 2-1 যখন পরে আপিল ফাইল করেছেন, তখন আমাদের সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের আর্টিকেল 104 এর আওতায় প্রিন্সিপাল অফ কমপ্লিট জাস্টিস বা সম্পূর্ণ ন্যায় বিচারের নীতিতে অনেকের আপিল গ্রহণ করেছেন। বাংলাদেশের সংবিধানে এই 104 অনুচ্ছেদে বলা হয়েছে, আপিল বিভাগের নিকট বিচারাধীন যে কোনো মামলায় সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালত যে কোনো নির্দেশ, আদেশ, ডিক্রি বা রিট জারি করতে পারবেন। আইন বিশেষজ্ঞরা বলছেন, মৃত্যুদণ্ডের মামলায় সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মামলা। 1975 সালের 15 আগস্টের সেই নির্মম হত্যাকাণ্ডের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ল্যান্সার A.K.M. মহিউদ্দিন আহমেদ দীর্ঘ সময় পলাতক ছিলেন। পরবর্তীতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যার্পিত হয়ে বাংলাদেশে এসে আত্মসমর্পণ করেন এবং 2007 সালের সেপ্টেম্বরে আপিল বিভাগ তাকে আপিল করার অনুমতি দেয়। বিচারিক প্রক্রিয়া শেষে 2010 সালের জানুয়ারিতে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। অর্থাৎ আইনগত প্রথা হলো, পলাতক ব্যক্তিকে নির্ধারিত সময়ের পরে হলেও আদালতে আত্মসমর্পণ করে কারাগারে যেতে হবে এবং সেখান থেকে বিলম্বের কারণ দেখিয়ে আপিলের আবেদন করতে হবে। সেটি আদালত গ্রহণ করবেন কিনা তার সম্পূর্ণ আদালতের এখতিয়ার। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, কোন মামলায় মৃত্যুদণ্ডের রায় থাকলেও দণ্ডিত ব্যক্তির বক্তব্য না শুনে চূড়ান্ত দোষী সাব্যস্ত করা ঠিক নয়। এটি ন্যাচারাল জাস্টিস বা ন্যায় বিচারের একটি মৌলিক নীতি। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ SM শাহজাহান বলেন, কারো কথা না শুনে তাকে দোষী বলা উচিত নয়। উনি যদি এখানে এসে আপিল করতে চান, সেটা অন মেরিটে নিষ্পত্তি করতে হবে।
এটা কোয়েশ্চেন অফ ন্যাচারাল জাস্টিস এবং বাংলাদেশের আদালতে এটি একটি প্রথা। একই সুর শোনা গেছে সুপ্রিম কোর্টের আইনজীবী এবং স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার কণ্ঠেও। তিনি স্পষ্ট জানিয়েছেন আইনগত অবশ্যই কোনো বাধা নেই, উনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন। আমাদের সাধারণ সিআরপিসির যে প্রসিডিউর সেটি উনি ফলো করবেন। তবে এখানে একটি বড় টুইস্ট রয়েছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন ব্যক্তি হিসেবে শেখ হাসিনার মুভমেন্ট বা চলাচলের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই, তবে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগের সদস্য হিসেবে তার রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আছে। তিনি বলেন একজন ফিউজিটিভ বা পলাতকের পক্ষে কোনো আইনগত সুবিধা পাওয়ার সুযোগ নেই, তাকে অবশ্যই দেশে আসতে হবে, এই ট্রাইব্যুনালেই সারেন্ডার করতে হবে, জেলে যেতে হবে এবং সেখান থেকে আপিল ফাইল করতে হবে। এবার আসা যাক সবচেয়ে বড় ও বাস্তবসম্মত বাধায়। শেখ হাসিনা চাইলেই কি কালকেই বিমানে চড়ে দেশে চলে আসতে পারবেন? সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মঞ্জিল মোর্শেদ বিবিসি বাংলাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেন দেশ ছাড়ার সময় শেখ হাসিনার কাছে যে লাল পাসপোর্ট বা কূটনৈতিক পাসপোর্ট ছিল, পরবর্তী সরকার সেটি বাতিল করে দিয়েছে। এর অর্থ হলো এই মুহূর্তে শেখ হাসিনার কাছে কোনো বৈধ পাসপোর্ট নেই। তাহলে তিনি ফিরবেন কিভাবে? পাসপোর্ট ছাড়া তো কোনো আন্তর্জাতিক বিমানে চড়া অসম্ভব। এর একমাত্র উপায় হলো ট্রাভেল পাস। মঞ্জিল মোর্শেদ অতীত উদাহরণ টেনে বলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন শেখ হাসিনার আমলে ভারত থেকে ফিরতে চেয়েছিলেন তখন তিনি ট্রাভেল পাস চেয়েও পাননি। মঞ্জিল মোর্শেদের ভাষায় সরকার যদি বিরুদ্ধে থাকে তবে সাধারণত ট্রাভেল পাস দেয় না। সরকার যদি ট্রাভেল পাস দেয় তবেই তিনি দেশে আসতে পারবেন, আর দেশে ফেরার ক্ষেত্রে এটি সবচেয়ে বড় বাস্তব বাধা। তবে যদি তিনি ট্রাভেল পাস পেয়ে যান এবং দেশে পা রাখেন, যেহেতু তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, তাই বিমানবন্দরে নামার সাথে সাথেই তিনি গ্রেপ্তার হবেন। এরপর নিয়ম অনুযায়ী শেখ হাসিনা আপিল করলে এবং আদালত তা গ্রহণ করলে তার মৃত্যুদণ্ডের রায় স্টে বা স্থগিত হয়ে যাবে। আপিল দেরিতে করার কারণ হিসেবে নিরাপত্তার অভাব বা বিদেশে আটকা থাকার মতো যুক্তিগুলো আদালত বিবেচনা করতে পারে। এখানে আরেকটি নাটকীয় ঘটনা ঘটেছে। শেখ হাসিনার অনুপস্থিতিতে এই বিচার ও মৃত্যুদণ্ডের রায় নিয়ে জাতিসংঘ এবং হিউম্যান রাইটস ওয়াচের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছিল। আর এই রায়ের 5 মাসের মাথায় অর্থাৎ 1 এপ্রিল যুক্তরাজ্যের একটি বিখ্যাত ল ফার্ম কিংসলি নেপোলির মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠান শেখ হাসিনা, যেখানে এই বিচারকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হলে তা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হবে বলে দাবি করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাতও সে সময় চিঠির বিষয়টি বিবিসি বাংলাকে নিশ্চিত করেছিলেন। কিন্তু এখানেই শেষ নয়। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম সম্প্রতি এক বিস্ফোরক দাবিতে জানিয়েছেন অনলাইনে সার্চ করে বা সশরীরে খোঁজ নিয়ে ওই ব্রিটিশ ল ফার্মের কোনো বাস্তব অস্তিত্বই তারা খুঁজে পাননি। আশ্চর্য বিষয়। ম্যানুয়াল হলে পাওয়া যাবে না, কিন্তু ডিজিটাল যুগের ডিজিটাল মানুষ হলে নিঃসন্দেহে পাওয়া যাবে। এই যে দেখুন, আমরা পাচ্ছি কিভাবে? কিংসলি নেপোলির ওয়েবসাইট। যেহেতু চিঠিটি চিফ প্রসিকিউটরকে সরাসরি অ্যাড্রেস করে পাঠানো হয়নি এবং ফার্মেরই হদিশ মেলেনি, তাই অফিসিয়ালি তারা এটিকে কোনো গুরুত্বই দেননি। তাহলে শেখ হাসিনা দেশে ফেরানোর অন্য উপায় কি? চিফ প্রসিকিউটর মনে করিয়ে দেন ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি বা বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তির আওতায় তাকে সরকারিভাবে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে। কিন্তু সরকার ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয়নি। 5ম মাস চলছে। আমি 2 দিন আগেও এক ভিডিওতে বলেছিলাম যে সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো চিঠিপত্র ভারতকে দেয়নি। সরকার তো তাকে আসলে ফেরাতে চায় না। ওই যে অনেকে বলেন যে শেখ হাসিনা ফিরলে হজম করা কঠিন হবে, সেই হজম করা কঠিন থেকে এই সরকার হয়তো তাকে ফেরাতে চাইছেন না। কিন্তু শেখ হাসিনা তো ফিরবেনই, দৃঢ়ভাবে সিদ্ধান্ত নিয়েছেন তিনি আসছেনই, আসবেনই। এবং এই বছর, আমরা এর আগেও বলেছি, আবারও বলছি, অগাস্ট পরবর্তী সময় সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাসের কোনো এক সময় শেখ হাসিনা সেই মহেন্দ্রক্ষণে হাজির হবেন এবং দেশের মাটিতে পা রাখবেন। জ্যেষ্ঠ আইনজীবী শাহদিন মালিকের মতে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে অনেক সময় আইনের ব্যাখ্যাও বদলে যায়। সময় পার হলেও আপিল গ্রহণ করা হবে কিনা তা সম্পূর্ণ আদালতের রাজনৈতিক ও আইনি সদিচ্ছার উপর নির্ভর করছে। তো দর্শক, লাল পাসপোর্ট বাতিল, ট্রাভেল পাসের জটিলতা আর ট্রাইব্যুনালে আত্মসমর্পণের এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার বেড়াজাল ডিঙ্গিয়ে শেখ হাসিনা কি সত্যিই
এবছর দেশে ফিরবেন, নাকি ভারতের আশ্রয়ে কেটে যাবে আরো দীর্ঘ সময়? আবারও বলছিস যে শেখ হাসিনা দেশে ফিরবেন, যে কোনো উপায়ে দেশে ফিরবেন। তিনি গুলি খাবেন, তিনি জেলে যাবেন, ফাঁসি হবে, ইত্যাদি অনেক কিছু মাথায় নিয়ে তিনি দেশে ফিরবেন, ফিরতে যাচ্ছেন। যত বাধাই আসুক না কেন, আইনগত বাধা থাকুক, রাজনৈতিক সিনারিও পরিবর্তন হোক, সামাজিক সিনারিও পরিবর্তন হোক, যেভাবে হোক শেখ হাসিনা দেশে ফিরবেনই। এখন পর্যন্ত আমরা সেটাই বুঝতে পারছি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।